শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। তো ইংরেজিতে পার্টস অফ স্পিচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই পার্টস অফ স্পিচ নিয়ে আমরা অনেক শিক্ষার্থী খুব ঝামেলায় পড়ি। হ্যাঁ, যে কোনটা কোন পার্ট অফ স্পিচ, এটি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। হ্যাঁ, তো আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওটা তো তোমরা যদি না টেনে শেষ পর্যন্ত দেখো, তা আমার মনে হয় তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই পার্ট অফ স্পিচ কেন্দ্রিক তোমাদের ঝামেলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সলভ হয়ে যাবে। ওকে, মানে ছোট্ট ভিডিও, খুব সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু আমি মনে করি এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল করবা যে দেখো, এই ভিডিওটা এই সামান্য 3টা রুলস আমি এখানে আলোচনা করবো, মাত্র 3টা রুলস। খেয়াল করো, এই 3টা রুলস যদি আমরা মনে রাখতে পারি, 3টা রুলস মুখস্থ করতে লাগবে মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের এই 3টা রুলস মুখস্থ করে আমরা যদি বুঝে 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 পড়তে পারি, তাহলে আমি মনে করি যে কোনো পার্ট অফ স্পিচ, কোনটা কোন পার্ট অফ স্পিচ, আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তো তাহলে আমরা আমাদের আজকের আলোচনার বিষয় কি হবে, যে কিভাবে সহজে, খুব ইজিলি, মানে যে কোনো পার্ট অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তো এক্ষেত্রে আমরা অবশ্যই এই 3টা রুলস মনে রাখবো এবং না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো। কারণ তোমরা জানো যে পার্ট অফ স্পিচ কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, এরপরে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, জব এক্সাম বলো, ব্যাংকের এক্সাম, বিসিএস, যে কোনো এক্সামে, প্রাইমারি এক্সাম, তারপরে তোমার নিবন্ধন, যে কোনো পরীক্ষায় এই পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। তো আমি মনে করি এটা খুবই একটা ম্যাজিক্যাল রুলস, যেটার মাধ্যমে তোমরা খুব সহজেই পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করতে পারবে। ওকে, তো চলো আমরা আহ, এটা দেখি। ওকে, প্রথম রুলসটা খেয়াল করো, কি বলা হচ্ছে। 1 নম্বর রুলস হচ্ছে প্রিপোজিশন সেন্টেন্সের শেষে বসলে অ্যাডভার্বের কাজ করে। আমি আবার বলছি, যদি কোনো প্রিপোজিশন সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়, তাহলে সে অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে সেন্টেন্সটা খেয়াল করো, শি ওয়েন্ট ডাউন। এখানে ডাউন কিন্তু মূলত একটা প্রিপোজিশন, তাই না? আচ্ছা, এখানে দেখো তো ডাউনটা সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়েছে না? তাহলে এই ডাউনটা কি? নিঃসন্দেহে এটি একটি অ্যাডভার্ব। তাহলে আমরা কি শিখলাম? কোন প্রিপোজিশন সেন্টেন্সের শেষে ব্যবহৃত হলে সেটি অ্যাডভার্বের কাজ করে। যেমন শি ওয়েন্ট ডাউন, সে নিচে গিয়েছিল। ওকে, দ্বিতীয় সেন্টেন্স খেয়াল করো, আই ওয়েন্ট বাই, আমি পাশ দিয়ে গিয়েছিলাম। বাই কিন্তু মূলত একটি প্রিপোজিশন, কিন্তু এখানে বাই কি হবে? আচ্ছা, নিঃসন্দেহে বাই কিন্তু এখানে অ্যাডভার্বের কাজ করবে। কেন? আমি ওই যে কিছুক্ষণ আগে বললাম যে প্রিপোজিশন যদি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়, তাহলে সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটি যে জানবে না, সে কিন্তু এই ডাউন বাই এগুলোকে কিন্তু একটা প্রিপোজিশন হিসেবেই আখ্যায়িত করবে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস কিন্তু এটা। ওকে, তাহলে এটা মনে রাখবা। এরপরে খেয়াল করো, 2 নম্বর কি বলা আছে, পাশাপাশি যদি দুইটি প্রিপোজিশন থাকে, তাহলে প্রথমটি প্রিপোজিশন এবং পরেরটি নাউন। আমি আবার বলছি, পাশাপাশি যদি দুইটি প্রিপোজিশন থাকে, প্রথমটি প্রিপোজিশন, পরেরটি নাউন। যেমন প্রথম সেন্টেন্স, শি কেম ফ্রম ডাউন। দেখো এখানে ফ্রম এবং ডাউন দুটি কিন্তু বেসিক্যালি প্রিপোজিশন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কোনটি কোন পার্ট অফ স্পিচ। তাহলে প্রথম ফ্রমটা কি হবে? এটি হবে প্রিপোজিশন, কিন্তু পরের ডাউনটা কি হবে? পরের প্রিপোজিশন, এটা নাউন হবে। তাহলে প্রথমে ফ্রম যেটা আছে এটা হবে প্রিপোজিশন, আর পরের ডাউনটা কি হবে? নাউন। কারণ কি? এই যে দুইটি প্রিপোজিশন যদি পাশাপাশি থাকে, প্রথমটি প্রিপোজিশন, পরেরটি নাউন। আচ্ছা, তাহলে খেয়াল করো যে এই ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, ডাউনটা কি? নাউন। পরের সেন্টেন্সটা খেয়াল করো, ব্লেজিংস ব্লেজিংস কাম ফ্রম অ্যাভাব, আশীর্বাদ উপর থেকে আসে। তো এখানে কিন্তু আমরা পাশাপাশি দুইটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ফ্রম, আরেকটি কি? অ্যাভাব। আচ্ছা, দেখো প্রথম ফ্রমটা কি হবে? প্রিপোজিশন। তাহলে পরের অ্যাভাবটা কি হবে? এটি হচ্ছে নাউন। তো এটা আশা করি সবার কাছে এটা ক্লিয়ার, যে কোনো সেন্টেন্সে যদি পাশাপাশি দুইটি প্রিপোজিশন থাকে, প্রথমটি প্রিপোজিশন, পরেরটি কি? নাউন। আচ্ছা, 3 নাম্বার এবং সর্বশেষ রুলস যেটি, আর্টিকেল এবং নাউন এর মাঝখানে যে ওয়ার্ডটি ব্যবহৃত হয়, সেটি অ্যাডজেক্টিভের কাজ করে। আমি আবার বলছি যে একটি আর্টিকেল এবং নাউন এর মাঝখানে যে ওয়ার্ডটি থাকে, সেটি একটি অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন এখানে দেখো প্রথম সেন্টেন্সটা কি বলা হচ্ছে, দ্য ডাউন এসক্যালেটর ইজ ভেরি ফাস্ট। অর্থাৎ মানে
নিম্নগামী যে স্কেলেটর, ওকে, যে চলন্ত সিঁড়ি, এটি কি দ্রুতগামী। তো এখানে আমরা যদি খেয়াল করি, দেখো এই ডাউন একটি অ্যাডজেক্টিভের কাজ করছে। কেন? কারণ এর আগে আর্টিকেল দা আছে এবং পরে এসকালেটর নাউন। ওকে, তাহলে কি শিখলাম? যে আর্টিকেল এবং নাউন এর মাঝখানে অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তাহলে এখানে দা হচ্ছে আর্টিকেল, এসকালেটর কি নাউন, তাহলে মাঝখানে ডাউনটা কি? একটি অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরের সেন্টেন্স খেয়াল করো, এখানে অ্যাবাভ এটিও কিন্তু একটি অ্যাডজেক্টিভের কাজ করছে। কারণ কি? দা আর্টিকেল, সেন্টেন্স নাউন, তার মানে আর্টিকেল এবং নাউন মাঝখানে কি ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তাহলে কি হচ্ছে? দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, উপরের সেন্টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা আমরা যদি এই তিনটা রুলস যদি মনে রাখি, তাহলে আমার মনে হয় 80% পার্ট অফ স্পিচ আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো, এবং এটি খুবই খুবই ইফেক্টিভ। ওকে, এবং প্রয়োজনে তোমরা এই ভিডিওটা যদি বারবার দেখো, দেখবা যে তোমাদের এই মানে পার্ট অফ স্পিচ কেন্দ্রিক প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যে তিনটা রুলস দেখলাম, ওকে, তো এই আলোকে আমরা নিজেদের একটু যাচাই করি। খেয়াল করো, টেস্ট ইউর সেলফ, যে আমরা আসলে কতটুকু শিখতে পারলাম। যেমন 1 নম্বরে বলা হচ্ছে, দ্য স্কুল বয় ইজ ভেরি পোর, স্কুলের বালকটি খুবই দরিদ্র। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে স্কুলটা কোন পার্ট অফ স্পিচ? খেয়াল করো, এটি একটি অ্যাডজেক্টিভ। কারণ কি? এর আগে আর্টিকেল আছে দা এবং পরে নাউন বয় আছে, তার মানে আর্টিকেল এবং নাউন এর মাঝখানে কি ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। ওকে, দ্বিতীয় সেন্টেন্স খেয়াল করো, হি কেম ফ্রম আউট, সে বাহির থেকে এসেছিল। তো এখানে দেখো, ফ্রম প্রিপোজিশন, আউট নাউন। কেন? পাশাপাশি যদি দুইটা প্রিপোজিশন বসে, প্রথমটা প্রিপোজিশন পরেরটা নাউন, তাহলে এখানে প্রথম ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, পরের আউটটা কি? নাউন। এরপরে খেয়াল করো, তৃতীয় সেন্টেন্স, আই ওয়াজ অ্যাওয়ে। আচ্ছা, এখানে অ্যাওয়ে এটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূলত অ্যাওয়ে কিন্তু একটা প্রিপোজিশন, কিন্তু এখানে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে কোনো প্রিপোজিশন যদি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়, তাহলে সেটি কিসের কাজ করে? অবশ্যই অ্যাডভার্বের কাজ করে। ওকে, তাহলে আমরা এখানে তিনটা রুলস শিখলাম। এই তিনটা রুলস আমরা মনে রাখার চেষ্টা করব, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে এগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।